পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবে শিক্ষার্থীরা। এবং দেশে নদ নদীর পানি কমলে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা ও মারধরের ঘটনায় অজ্ঞাত পরিচয়ে অনেক শিক্ষার্থীকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 11 জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত সব সিনিয়র কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। কোটা সংস্কার আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত কমিটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। বর্তমান সরকার পতন করাই বিএনপির এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন মির্জা আব্বাস। এই সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করতে চেষ্টা করছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। আমাদের চ্যালেঞ্জ হলো, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে। এবার বন্যা পরিস্থিতির খবর। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তবে এখনও পানিবন্দির দিন পার করছেন নিম্ন চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জেও কমছে যমুনার জল, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। কত কষ্ট করি আমরা রইলাম দিবাঙ্গা প্রতি বছর বছর এটা তো বন্যা না, এটা তো আমরা মারবার লাগি। গ্রামের মানুষ আইসে, এরপরে অন্যান্য মানুষ আইসে ভিডিও করছে, ভিডিও করলে কি তৈব তারা একটা টিনও দিছে না যে ঘরের চালও লাগাও। গরদার বেড়া সেরা কিছু রাখছে না, বুঝলেন। এখন রই বাচ্চা হাজারে লইয়া খুব অসহায় রই। গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির আরও খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। গাইবান্ধা এবার দ্বিতীয় দফা বন্যায় গেল 2 দিন থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আগামীকালের মধ্যে গাইবান্ধা জেলার বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানা গেছে। যমুনা, ব্রহ্মপুত্র নদী ছাড়া জেলার সবগুলো নদীর পানি
বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সবগুলো নদীর পানি এখন নিম্নমুখী। আর সকালে তথ্য অনুযায়ী যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি গত 24 ঘন্টায় 23 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারের বন্যায় মানুষ, গবাদি পশু, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি শস্য ব্যাপক ক্ষতি হয়েছে। আমি জেলা কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এবারের বন্যায় 6436 হেক্টর ফসলি জমির পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে আউশ ধান, তিল, বাদাম, ভুট্টা, শাক, বীজতলা। এছাড়াও কিছু কিছু এলাকায় স্বল্প পরিমাণে কলারও ক্ষতি হচ্ছে। তবে এক্ষুনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বন্যা শেষ হলেই ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা যাবে বলে জানান তিনি। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বন্যার শুরুর দিকে এবং গত 3-4 দিন আগেও বন্যার্থীর সাহায্যে সহযোগিতা যেভাবে পরিলক্ষিত করা গেছে 3-4 দিন ধরে তেমনি আর লক্ষ্য করা যাচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার নিম্ন আয়ের মানুষগুলো এখন মানবতার জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এ কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এটার বিরোধিতা করা অযৌক্তিক। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এইচ মিতু রিপোর্টে বিস্তারিত। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, সবার জন্য পেনশন স্কিম 2025 সালের 1 জুলাই কার্যকর হবে। পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। আবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থির করার অপচেষ্টা করছে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে। আন্দোলনে বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা আংশিকভাবে বন্ধ থাকবে। এতে করে সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতি হতে পারে। শুক্রবার বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএলসিপিএলসি। তবে এ সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল যথারীতি চালু থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবার সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া বাজারে ২০০ বছরের পুরনো নৌকার হাট এখনও বসে প্রতি সপ্তাহে, যেখানে অল্প মূল্যে পাওয়া যাচ্ছে মৌসুমি কোষা নৌকা। প্রতি সপ্তাহে শনি ও বৃহস্পতিবার বর্ষা এ হাটে বিক্রি হয় শত শত নৌকা। রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। রূপগঞ্জের কায়েতপাড়া বাজারের অবস্থান বালু নদীর পশ্চিম পারে। এখানে গড়ে ওঠে প্রাচীনকাল থেকে সওদাপাতির হাট। একসময় বড় নৌকা তৈরি ও হাট বসলেও এখন শুধু ছোট নৌকার হাট বসে সপ্তাহে 2 দিন। শনি ও বৃহস্পতিবার আশেপাশের জলাবদ্ধ এলাকা ও নদীপাড়ের লোকজন নৌকা কিনতে আসেন এখানে। কোষা নৌকার কদর বাড়ে কেবল বর্ষা মৌসুমে। 3 মাস থাকে এসব নৌকার চাহিদা। কারিগররা প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 25টি কোষা নৌকা তৈরি করতে পারেন, যার দাম হাঁকা হয় 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এখন 2টা একটা কোষা বানাই, আবার কোন সময় 3টা 4টা কোষা বানাই, কিন্তু এখন ব্যবসার পরিকল্পনা নাই, ভালো না, ব্যবসার দিকে অনেক খারাপ। একটা নৌকার দাম 3,000, 4,000, 5,000। নৌকার হাট হইতেছে মানে প্রতি বৃহস্পতিবার আর কম বেশি বেচা কিনা হয়। তবে স্থানীয়রা নৌকার পরিবর্তে চান টেকসই স্থায়ী সড়ক। পাশাপাশি বালু নদীর উপর ব্রিজ হলে নৌকা নির্ভরতা কমে যাবে বলে মনে করেন তারা। রাস্তাঘাট নাই, 75 নম্বর ওয়ার্ড হইলে কি সিটি কর্পোরেশন নিছে, এই যে ট্যাক্স ধরছে, এই যে হোল্ডিং নাম্বারে আইছে টাকা আইছে, এগুলি দিব করতে, ময়লা ড্রেন নাই, তারপরে তো আরো ধৈর্য থিয়ে দিছে। এখন সপ্তাহে 20-25টা বা 20-30টা বেচা কিনা হয়, আর আগে 100 বেচা কিনা হইতো। রাজস্ব আদায় হয়, মানে আমার প্রতি বছরেই লস যায়। রাজধানীর খিলগাঁও থানার 75 নং ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে এখনও টিকে আছে নৌকার হাট, যে হাটের ইতিহাস 200 বছরের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে উদ্যোক্তা সম্মেলন ও ডায়মন্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াসউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবে শিক্ষার্থীরা। এবং দেশের নদ নদীর পানি কমলে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।